আমার আশেপাশের মানুষজন না অনেক খুশি, মানে যারা পরিচিত নন তারাও অনেক খুশি হয়ে গেছে। কেন খুশি হয়ে গেছে? কারণ আমি বলছি যে আর্জেন্টিনা হারলে আমি বিয়ে করে ফেলবো। তো আসলে আর্জেন্টিনা যে কোনোদিন হারবে এটা তো আর আমি ভাবতে পারি নাই। সো ওই হিসেবেই একটা মানে কি বলে চ্যালেঞ্জ দিয়ে ফেলছিলাম যে আর্জেন্টিনা হারলে আমি বিয়ে করে ফেলবো। এখন ঠিক আছে, সবাই খুশি হয়েছেন, ভালো কথা। আমিও বলে ফেলছি, তো বিয়েটা করাই উচিত। কিন্তু বিয়ে করবো কাকে? মানে জামাই তো পাইতে হবে একটা। জামাই ছাড়া তো সব আপু কখন বিয়ে করবা, আপু কখন দাওয়াত খাবো, আপু এই সেই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ব্লু ফেয়ারি লায়লা, আপনাদের ভালোবাসার লায়লা। কেমন আছেন? ছোট্ট একটা লাইভে চলে আসলাম জাস্ট টু সে হাই হ্যালো অ্যান্ড সবাই কেমন আছেন না আছেন এটা গল্প করি। তার আগে দেখে নিই সাউন্ডটা ভালো আছে কিনা। ওই হিসেবেই একটা মানে কি বলে চ্যালেঞ্জ। আই থিংক ইটস ওকে। সো যেটা হয়েছে যে সবাই বলতেছে যে এই আপু তুমি তো বলছিলে না আর্জেন্টিনা আর্জেন্টিনা হারলে বিয়ে করে ফেলবা, এই আপু দাওয়াত কবে খাচ্ছে, এটা সেটা সবই ঠিক আছে, সবই ঠিক আছে, হ্যাঁ সবকিছুই ঠিক আছে, কিন্তু বিয়ে করবোটা কাকে? কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আর আমি অনেক ভালো আছি বিকজ এখন অনেক বৃষ্টি পড়ে, অনেক বৃষ্টি আমার পছন্দ, রেইনি সিজন আমার পছন্দ, আমি বৃষ্টি খুব পছন্দ করি, বৃষ্টিতে ভিজতে অনেক পছন্দ করি। আর আরো ভালো লাগে কারণ হচ্ছে বৃষ্টিতে আমার শাপলা গাছগুলো অনেক 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 সুন্দর হয়ে যায়। আমি কি করি জানেন? আমিও করি কি যে গাড়ি নিয়ে চলে যাই, ফ্লাইওভার গুলোতে চলে যাই, যখন ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি পড়ে তখন ফ্লাইওভারে গাড়ি থেকে নামাই বৃষ্টিতে ভিজি। আরো অনেক কিছু করি, এগুলো বলা যাবে না। নাটোর থেকে বৃষ্টি, সবার জন্য শুভকামনা। আজকে সবার কোয়েশ্চেন পড়বো, কমেন্ট পড়বো অ্যান্ড কিছু বলার নাই। কয়েকদিন আগে টাঙ্গুয়ার হাওড়ে ঘুরে আসছি, আর আজকে সবাই জিজ্ঞেস করতেছে যে তুমি যে নাচলা, তুমি কিভাবে নাচলা। সবাই ওই নাচটা দেখছে যে লাল ড্রেসটা পরে, তো ওই নাচের কথা সবাই জিজ্ঞেস করতেছে। তো নাচাটা আসলে শানু আপু আমাদের একজন মেকআপ আর্টিস্ট আর পার্লারের ওনার, বিজনেস ওম্যান। শানু আপু হচ্ছে উনি আর্টিস্ট, উনি ডান্স করেন। তো উনি আমাকে দিয়ে ওই নাচটা করাইছে আর কি। তো যাই হোক, কেমন আছেন আপনারা সবাই বলেন। আর এখনো কিন্তু টাঙ্গুয়ার হাওরে যাওয়ার অনেক মানে খুব হাই টাইম, হ্যাঁ অনেক ভালো একটা টাইম। আমরা গিয়েছিলাম জলপদ্মতে। জলপদ্ম হচ্ছে একটা বোট, হাউস বোট, অ্যান্ড এটা একেবারেই মানে দেশীয় হাউস বোট। ওখানে কোনো এসি টেসি নাই ওরকম, মানে বেড়ার মতো এরকম সে, খুব নিট অ্যান্ড ক্লিন। সবচেয়ে ভালো ব্যাপারটা হলো জলপদ্মে খাবারটা খুব মজা, এত কিছু রান্না করে। আসো দুজন মিলে বৃষ্টিতে ভিজে একটু রোমান্স করি। আহা, আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যান, আমি এখানে ওয়েট করি আমার লাইফের কাউকে নিয়ে, হয়তো আমার বাচ্চাদেরকে নিয়ে ঘুরবো বা আমার শিজুকে নিয়ে ঘুরবো। উইল ইউ ম্যারি মি লাইলা? না, এইভাবে প্রপোজ করলে তো হবে না, আমাকে প্রপোজ করতে হবে হেলিকপ্টার দিয়ে। তো যেটা হচ্ছে যে ওখানে ছিল হচ্ছে আমরা যে হাউস বোটটাতে ছিল, ওটার নাম হচ্ছে জলপদ্ম। এই রূপম, মোমো অর্ডার করছো? এই যে আসো, আরো আরো লিস্ট আছে, আমি দিয়ে দিই তোমাকে, টাকা নিয়ে যাও। ব্যাগ আনো, ব্যাগ আনো, ব্যাগ আনো। আর জ্যোতিকে বলো লিস্টটা আমার এই ফোনে পাঠাইতে বলো, লাস্টে 22 ওই নাম্বারটাতে আন্টিকে লিস্টটা পাঠাইতে, আর টাকাটা নিয়ে যাও। সো আমার প্রতিদিন আমার বেবির জন্য তার পছন্দের খাবারগুলো অর্ডার করতে হয়, অ্যান্ড অফিস থেকে এসে আমি এটা করি বিকজ ও সারা রাত জাগে, অ্যান্ড সারা রাতে এই দোকানগুলো আমি খোলা পাই না। তো ওর পছন্দের খাবারগুলোর মধ্যে ওয়ান অফ দেম আর হচ্ছে লিস্টটা আমাকে আবার পাঠাতে বলো, আমি পাঠাচ্ছি। আর দেখো তো আইসক্রিম আছে নাকি ফ্রিজে, না থাকলে আইসক্রিম বলে দিব। হ্যাঁ, তো অ্যালিসের পছন্দে ও হচ্ছে কি, তুমি জিতেছো। অফকোর্স আমি জিতেছি, অফকোর্স অফকোর্স। ফুটবল খেলায় হেরে গেল, জীবনের খেলা কিন্তু আমি জিতে গেছি, লাইফের খেলা কিন্তু আমি জিতে গেছি। আপনার লাইফ থেকে যখন খারাপ মানুষগুলো, আপনার লাইফ থেকে যখন টক্সিক মানুষগুলো, আপনার লাইফ থেকে যখন অপরাধী প্রতারক মানুষগুলো চলে যায়,
তখন কিন্তু আপনি জিতে যান। আপনার হয়তো হাতে টাকা পয়সা নাও থাকতে পারে, আপনার হয়তো আপনি হয়তো ঋণগ্রস্ত থাকতে পারেন, বা আপনি যদিও দেখা যায় যে পিছনের লাইফে অনেক দূর পিছিয়ে গেছেন, এরকমও হতে পারে। কিন্তু আমি বলি, এইসব মানুষজন যখন লাইফ থেকে চলে যায় তখন আপনি জিতে গেছেন। অ্যান্ড আমিও সেরকমই জিতে গেছি, বিকজ আমার লাইফে এখন কোনো খারাপ মানুষ নাই, আমার লাইফে এখন কোনো টক্সিক মানুষ নাই। আমি আসলে অ্যালিসের গল্প বলছিলাম, তো তারপরে একটা কথা বলি। আমি তার আগে একটা ভিডিও দেখাই, ভিডিওটা না আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি ভাবলাম যে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই। সো জীবন থেকে না টক্সিক মানুষদেরকে সবসময় বিদায় করে দিবেন, তাদের কোনো দরকার নাই। হ্যাঁ, আমরা তো না বলি, আমার কথাটা এত ভালো লাগছে। কেউ একজন ঠিকই বলেছিল যে মাছ হয়তো মনে করে হারিয়ে যাও। খুঁজতেছি ওর ভিডিওগুলো। খুব সুন্দর একটা কথা কেউ একজন আমাকে বলেছিল যে সহ্য যখন নিজেকেই করতে হবে তখন মানুষকে বলে এত তামাশা করার কি দরকার। আচ্ছা, ওর এই ভিডিওটা দেখো। খুব সুন্দর একটা কথা কেউ একজন আমাকে বলেছিল যে সহ্য যখন নিজেকেই করতে হবে তখন মানুষকে বলে এত তামাশা করার কি দরকার। আমি এই কথাটা ওই যে টোকাই মামুন আছে না, টোকাই মামুনের যে বর্তমান স্ত্রী মোহনা, তাকে আমি বলতে চাই, সহ্য যখন তোমাকে করতেই হবে তখন এত তামাশাই করলা কেন, তখন মানুষকে বলে এত তামাশাই করলা কেন। অ্যান্ড আরও বলতে চাই যে ওই যে বাঘের গল্পটা আছে না, ওই যে একটা রাখালের গল্প, একটা রাখাল যখন গরু চড়াতে যায়, তো তখন সে ভাবে কি আমি একটু দুষ্টামি করে দিচ্ছি, বাঘ আসছে বাঘ আসছে বাঘ আসছে বলে সে সব গ্রামের লোকজনকে জড়ো করে। তারপর লোকজন যখন আসে তখন বলে কি না দুষ্টামি করছিলাম, আসলে মজা করছিলাম। এরকম সে 2-3 বার করে। তো রিয়েলি যখন বাঘ আসছে তখন কিন্তু তার পাশে আর কাউকে পায় নাই। তো আমি মোহনাকে এটাই বলবো যে ফিরেই যদি যাও, একই রকম যদি লাইফে আবার ব্যাক করো, তাহলে এত তামাশা করলা কেন, তাই না? সহ্য যদি তুমি করেই ফেলো এবং তুমি মায়ের খাওয়ার জন্য প্রস্তুতি হয়ে আবার যদি চলেই যাও, তাহলে কেন এত তামাশা করলে, তাই না? এত তামাশা তো দরকার ছিল না। এখন অনেকে আমাকে অনেক কিছু বলছে, লিখনকে নিয়ে অনেক কথা বলছে, অ্যান্ড মামুনের পাশে একটা ছেলেকে দেখা যাচ্ছে, নতুন ছেলেকে দেখা যাচ্ছে, নতুন আমদানি আইটেম হচ্ছে আরমান, তাকে নিয়ে কথা বলছে, মামুনের স্ত্রী তাকে নিয়ে কথা বলছে। তো আমি বলতে চাই যে লিখনকে নিয়ে আমি আসলে কিছু বলবো না, কারণ লিখন হচ্ছে কি যে আছে না যে হুজুগে পড়ে যাওয়া মানুষ, ওকে যে যাই বলে তাতেই সে এক্সাইটেড হয়ে যায়, তাতে সে এক্সাইটেড হয়ে দৌড়া যায়, চিন্তা করে না যে কোনটা তার জন্য ভালো, কোনটা তার জন্য খারাপ, কোনটা তার রিয়েল লাইফ, কোনটা তার ভার্চুয়াল লাইফ। ও খুব সহজ সরল একটা মানুষ ওকে ট্রল করে, ট্রান্সজেন্ডার বলে, হিজড়া বলে, এটা বলে সেটা বলে, কিন্তু যেটাই হোক সে আল্লাহ তাআলা সৃষ্টি এবং আল্লাহ তাআলা তাকে কিন্তু খুব সহজ সরল করে বানিয়ে দিয়েছে। তাকে যদি আমি বলি যে লিখন তুমি এই মুহূর্তে দৌড়ায় আসো, সেই হয়তো এই মুহূর্তে দৌড়ায় আসবে। তাকে যদি অন্য কেউ বলে, ওই টোকাই মামুনও যদি বলে লিখন তুমি দৌড়ায় আসো, তাহলে সে ওই টোকাই মামুনের কাছেই দৌড়ায় চলে যাবে। তো ও হচ্ছে এরকম সহজ সরল একটা মানুষ। তো ওর কাছে বিপদে পড়ে যখন তার স্ত্রী কান্নাকাটি করেছে, তখন সে তার পাশে থাকবে, এটাই খুব নর্মাল। এবং তার যেহেতু একটা মেয়ে বাবু আছে, তো সে না সবাইকে ওইরকমই দেখে। দেখবা কি যেসব বাবাদের মেয়ে বাচ্চা আছে বা যেসব বাচ্চাদের ছেলে বাচ্চা আছে, সেসব বাবাদের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, তাদের আচরণগত ডিফারেন্স আছে। যেসব বাবাদের মেয়ে বাচ্চা, তারা কিন্তু দেখা যায় যে মেয়েদেরকে খুব আদর যত্ন করে খুব প্রোটেক্ট করে রাখে। আর যেসব বাবাদের ছেলে বাচ্চা, তারা আবার খুব ড্যাশিং ডুশিং হয়। তো লিখনের যেহেতু মেয়ে বাবু, সো লিখনের কাছে যখন মোহনা কেন্দ্রে বলছে তাকে এরকম করা হয়েছে ওরকম করা হয়েছে, ডেফিনেটলি লিখন কিন্তু
তাকে খুব প্রোটেক্ট করারই চেষ্টা করছে, সে তার ওয়েতে করেছে। হ্যাঁ, আমরা মুখে মুখে কিন্তু অনেক কথাই বলি, এটা করব না, ওটা করব না, সেটা করব না, এই করব না, সেই করব না, বা এই তোমার এটা খারাপ হয়েছে, ওটা ভালো হয়েছে, কিন্তু বিপদের টাইমে পাশে আসলে কে থাকে? হ্যাঁ, সেটাই কিন্তু বড় কথা। আপনাকে মুখে মুখে উপদেশ অনেক মানুষ দিবে, আপনাকে অনেক বড় বড় বক্তব্য দিবে, আপনাকে দেখাবে তাদের টাকা পয়সা, অনেক কিছু আছে, কিন্তু আপনার যখন রিয়েলি 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 প্রবলেম, বা আপনার যখন রিয়েলি 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 বিপদ, তখন আপনার পাশে দাঁড়ানোর মতো কিন্তু একটা মানুষও পাবেন না। আমি বলি, আপনি আজকে আপনার বিরুদ্ধে করা অন্যায় অপরাধের জন্য একটা মামলা করবেন ধরেন, হ্যাঁ, আপনি কোর্ট বলেন না মামলা কেন করলেন না, হ্যাঁ মামলা করবেন, কিন্তু মামলাতে এই যে আপনার আশেপাশে যে বন্ধু বান্ধবরা যারা এত বড় বড় কথা বলেছিল, হ্যাঁ, তারা কেউ কিন্তু সাক্ষী দিতে যাবে না, কেউ যাবে না। অ্যান্ড আমি যখন আমার কারো কাছ থেকে, পরিচিত কারো কাছ থেকে মার খাবো, বা বিপদে পড়বো, বা ঝামেলায় পড়বো, তখন কিন্তু কেউ, এই জুথি, মরিয়ম, শোনো, তখন কিন্তু কেউ আমার পাশে আসবে না। এই আমাকে লিস্টটা 422 এই নাম্বারে পাঠাও না, বাজারের লিস্টটা বলে নাই রূপম তোমাকে? তুমি যেটাতে পাঠাইছো ওইটাতে না পাঠায় আমার যে 22 নাম্বার, যেটাতে ওই যে ওই হেলমেট পরা একটা লোকের ছবিওয়ালা, ওইটাতে পাঠাও। তো এটা যখন হবে তখন কিন্তু কেউ তোমার, কেমন আছো আম্মু, কেমন হয়েছে তোমার প্রেজেন্টেশন? 10 out of 10, ইয়ে, কংগ্রেচুলেশনস মা। আম্মু তুমি খেয়ে নাও, হ্যাঁ ভাত খেয়ে নাও, হ্যাঁ নিয়ে আসো, ওর খাবার দিয়ে দাও। তো যেটা হচ্ছে যে পাশে কেউ দাঁড়াবে না। লিখনকে যখন ওই মেয়ে কান্নাকাটি করে বলছে যে আমার এই ধরনের বিপদ, শুধু আমার তো ধারণা সে শুধু লিখনকে বলেনি, সে হয়তো আরো অনেক মানুষকে বলছে, হেল্প চাওয়ার জন্য বলছে, কেউ তার পাশে যায় নাই। কিন্তু কে যাবে টোকাই মামুনের হাতে মার খাইতে? কে যাবে টোকাই মামুনের গালাগালি শুনতে? কে যাবে টোকাই মামুনের যে গ্রুপ কিশোর গ্যাংয়ের বুলিং এর শিকার হইতে? কে যাবে? তো আমি যেটা বলতে চাই যে লিখন যে ওই মেয়েটার পাশে যে দাঁড়িয়েছে, এটা আসলে ছোট করে দেখার কিছু নাই। এরকম মানুষ হলে এরকমই হওয়া উচিত যে বিপদের সময় যেন আমরা পরিচিত মানুষকে পাওয়া যায়। লিখন কিন্তু ওর পরিচিত মানুষ না, হ্যাঁ, লিখন কিন্তু ওর আপন মানুষ না, লিখন কিন্তু ওর ওর এন্টি পার্টি, তাই না? ওর হাজবেন্ডের এন্টি পার্টি, ঠিক আছে? তো তারপরেও সেই মেয়ে তার বিপদের সময় লিখনকে পাশে পাইছে। লিখন মেবি একটু অন্যরকম ভাবে চলাচল করে, অন্যরকম ভাবে তার স্টাইল, বা সে হয়তো একটু মেইলি স্বভাবের মতো নরম সফট, কিন্তু বাই হার্ট হি ইজ গুড হিউম্যান। হ্যাঁ, সে খুব ভালো, এবং সে যাকে ভালোবাসে তার জন্য জীবনটাও দিয়ে ভালোবাসে। ওই যে আমি যে কথা বললাম যে টোকাই মামুনের স্ত্রীর কিন্তু সে বন্ধু না, টোকাই মামুনের স্ত্রীর কিন্তু সে পরিচিত জন না। তো মামুনের স্ত্রীর পরিচিত পরিজন না, তারপরে বন্ধু বান্ধব না, এরকম না হয়েও মামুনের স্ত্রী যখন তার কাছে হেল্প চেয়েছে, তখন কিন্তু আপনি কেউ যায় নাই, তখন ওই লিখনই কিন্তু গেছে, কারণ মেয়েটা কান্নাকাটি করে তার কাছে হেল্প চাইছে। আমরা তো নাহলে আমার বা লিখনের কারো তো জানার কথা না যে তাদের মধ্যে কি চলতেছে, তাদের মধ্যে ঝগড়াঝাটি চলতেছে না, তারা সেপারেশন আছে না, তারা একসাথে আছে। তো মেয়েটাকে হেল্প করার পারপাসেই লিখন তার কাছে গিয়েছে, এবং তারই অনুরোধে গিয়েছে। এবং এখানে আমি বলতে চাই যে একটা মানুষ হিসেবে এটাই করা উচিত। আপনি যখন বিপদে পড়বেন, আপনি যখন কোনো খারাপ অবস্থায় পড়বেন, তখন দেখবেন কি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই আসেনি, এমন একজন মানুষ আসছে, হয়তো সে আপনার স্ত্রী বা সে আপনার মা। তো যেখানে আপনার স্ত্রী যদি আপনাকে প্রবলেম ক্রিয়েট করে, আপনাকে অসুবিধার মধ্যে ফেলে, তো সেখানে যদি আপনি লিখনের মতো একজন মানুষকে পান, তাহলে আপনি সেটাকেই আঁকড়ে ধরবেন।
তো এই এই হিসাবে আমি বলবো যে লিখনকে আসলে আপনারা কখনো ব্লেম দিবেন না। আর সোশ্যাল মিডিয়াতে মানুষ একটু উল্টাপাল্টা কথা বলে ভিউজের জন্য। আপনাদের সাথে যদি নর্মাল আমি এরকম করে কথা বলি তাহলে দেখবেন কোনো ভিউজ নাই। এখন আমি যদি কারোর সাথে ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি বকাঝকা দিয়ে কথা বলি তাহলে দেখবেন যে একদম একসাথে 1 মিলিয়ন ভিউ হচ্ছে, 1 মিলিয়ন দর্শক আমার লাইভ দেখতেছে। আর যেই যে নর্মাল ভাবে কথা বলছি, তো যাদের আসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো দিয়ে লাইভ চলে তাদের কিন্তু ভিউজটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো লিখনের স্টাইল বা লিখনের কথাবার্তা বা লিখনের ভিডিও দেখে আমার মনে হয় যে লিখনকে জাজ করাটাই উচিত। আর আর কার কার কথা বলবো, আর হচ্ছে যে আরমান নামের এই লোকটাকে আমি দেখেছিলাম 2024 সালে। সে আমার পায়ে সালাম দিয়ে বলেছিল আমি আপনার ভাই, এবং জীবন দুনিয়া উল্টায় গেলেও আমি আপনার পাশে থাকব এবং আপনাকে কখনোই ছোট হতে দিব না। টোকাই মামুনকে সব সময় আমি ঘৃণা করি এবং এটা সেটা। তো সে আবার আমার বাসায় এসেছিল মিষ্টি নিয়ে, যে আপনি আমার একমাত্র বোন এবং আপনি বলে দেন যে আমি আপনার ভাই, আমি আপনাকে আমার বাড়িতে কুমিল্লাতে নিয়ে যাবো, এই সে হাবি যাবি। এবং তার কয়েকদিন পরেই সে আবার মামুনের কাছে গেছে, মামুনের মায়ের কাছে গেছে, এবং তাদের কাছে যেও মামুনের মা তার মা হয়ে গেছে, মামুন তার জীবনের সবচেয়ে বড় কাছের পার্সন হয়ে গেছে। আসলে না, প্রতারক মানুষদেরকেই চিনে। হ্যাঁ, খারাপ মানুষদেরকেই চিনে, চোর মানুষদেরকেই চিনে। এই প্রতারক ছেলেটা, তার কিন্তু বলার কোনো দরকার ছিল না, তার কিন্তু কোনোদিন আমার পায়ে হাত দিয়ে সালাম করার দরকার ছিল না, তার কখনো বলার দরকার ছিল না যে আপু আমি আপনার ভাই এবং দুনিয়া উল্টায় গেলেও আমি আপনার পাশে থাকবো, মামুন যা ইচ্ছা তাই করে যাক, আমাকে আপনার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, এসব কথা। এবং তারপরে সে যখন মামুনের সাথে দেখা করলো বা মামুনের মার সাথে দেখা করলো বা মামুনের বোনদের সাথে দেখা করলো, মামুনের বাসায় যাওয়ার এক্সেস পেলো, তখন সে আমাকে গালাগালি করে, আমাকে বিভিন্নভাবে অপমান করে, বিকৃতভাবে করে, ছোট বানিয়ে সে আমাকে ভিডিও করা শুরু করলো। তো আমি বলতে চাই, এই যে এনকে আরমান নামের এই লোকটা, সেই লোকটা অমানুষের চেয়েও নিকৃষ্ট। কেন? কারণ হচ্ছে যে 1 নাম্বার, আমি তাকে আমার কাছে নিয়ে আসি নাই, আমি তাকে বলি নাই আমাকে সম্মান করেন, আমি তাকে বলি নাই আমাকে সম্মান দেন, আমি তাকে বলি নাই আমার ভাই হতে। সেই এই জিনিসটা পুরোটাই করলো নিজে হাইলাইট হওয়ার জন্য, নিজে লাইমলাইটে আসার জন্য, এবং একটা প্রতারণামূলক কথা সে আমার সাথে এগুলো বলল, যেটা কোনো দরকার ছিল না। সে ভিউ পাওয়ার জন্য আমার সাথে এরকম করলো। সে এখন মামুনের সাথে গেছে, মামুনকে নিয়ে কথা বলছে, খুব ভালো কথা। আমাকে নিয়ে গালাগালি করে, ছোট করে, আমাকে অপমান করে, একটা ভাই যে নিজেকে ডিক্লেয়ার দিল আমি তার ভাই, দুনিয়া উল্টায় গেলেও সে আমার ভাই থাকবে। আমি আজকে বলতে পারি যে লিখন যে একবার ডিক্লেয়ার করেছে লায়লা আমার বোন, আজকে যদি আমি লিখনকে মাটিতে নামায় অপমান করেও ছাড়ি, তাহলেও সে আমাকে কখনোই কোনো দিনও অপমান করবে না, ছোট করে কোনো কথা বলবে না, কোনো দিনও একটা খারাপ কথা শুনবেন না। মামুন চলে যাওয়ার পরে আমার সাথে 2জন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানিয়েছিলেন, একজন হচ্ছে ইমন আর একজন হচ্ছে মেহেদি শুভ। হ্যাঁ, তারা কিন্তু আমার সাথে কন্টেন্ট বানিয়েছিলেন, এবং কন্টেন্ট বানানোর পারপাসে কিছুদিন কন্টেন্ট বানানোর পরে তারা তাদের মতো নিজেদের পেজে কাজ করছেন। এই 2টা কন্টেন্ট ক্রিয়েটর আমার সাথে কাজ করেছেন, কিন্তু এরা কোনোদিনও সোশ্যাল মিডিয়াতে এসে আমাকে একটুও ছোট করে নাই। কারণ তারা আমাকে সম্মানের জায়গা দিয়েছে, আমি তাদেরকে সম্মানের জায়গা দিয়েছি। আমি হয়তো তাদের কাছে পছন্দনীয় নাও হতে পারি, তারা হয়তো আমার কাছে ওরকম ডিস্টেন্সেই থাকতে পারে, আমি হয়তো তাদেরকে আপন ভাই মনে করে নাও রাখতে পারি, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেই রেখেছি। কিন্তু আজ পর্যন্ত কখনো দেখবেন না, আজকে 2টা বছর হয়ে গেছে, এই 2টা মানুষ কোনোদিনও আমার নামে একটা খারাপ কথা সোশ্যাল মিডিয়াতে এসে বলেছে। তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করা হয়েছে, অনেক সাংবাদিক তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করা হয়েছে কেন লায়লার সাথে আর ভিডিও করেন না, কি নিয়ে লায়লার সাথে বিরোধ বা কি। তাদের সাথে আমার কোনো বিরোধ নাই, তাদের সাথে ভিডিও করা দরকার ছিল যে কয়টা পারপাসে, সেই কয়টা পারপাস ফুলফিল হয়ে যাওয়ার পরে তারা তাদের মতো ভিডিও বানাচ্ছে, তারা তাদের মতো ভাইরাল হচ্ছে, তারা তাদের মতো বড় হচ্ছে। কিন্তু এই 2টা মানুষ, ইমন, হ্যাঁ, ক্রেজি ইমন আর মেহেদি শুভ, এই 2টা মানুষ কোনোদিনও আমাকে ছোট করে কোনো ভিডিও বানায় নাই, কোনোদিনও আমাকে ছোট করে একটা কথা
ওরা সোশ্যাল মিডিয়াতে বা নিউজ পোর্টালে বলে নাই, হ্যাঁ। কিন্তু এই যে এনকে আরমান যে মিথ্যা প্রতারক, যে এই যে মামুনের মতো, মামুন যেরকম আমাকে তার স্ত্রী বানিয়ে টাকা পয়সা এই সব হাতিয়ে নিয়ে চলে গেছে, এনকে আরমানও এরকম আরেকটা প্রতারক। সে আমাকে তার বোন বানিয়ে আমার পা ধরে সালাম করে সে এখন আমাকে গালাগালি করে। একটা ভাই কখনো এরকম হয় না, ভাইরা নিজের জীবন দিয়ে বোনকে প্রোটেক্ট করে। আজকে আপনারা যদি লিখনকে দেখেন, লিখন কিন্তু নিজে ছুরি খেয়েছে, নিজে ছুরি খেয়ে আমাকে প্রোটেক্ট করেছে, ঠিক আছে। সো ভাই যখন দাবি করবেন রিয়েল ভাইয়ের মতো হবেন, না হলে এরকম ভাই কোনো সত্যিকার জীবনেও কারো দরকার নাই। হ্যাঁ, আমি মানুষ বলে না যে লায়লা তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি সুন্দর হয়ে গেছো, তোমাকে ভালো লাগছে। সত্যি কথা, এইসব মানুষরা যেহেতু আমার জীবনের নাই, এসব মানুষরা যেহেতু আমাকে আমার লাইফ থেকে আমি এদেরকে যেহেতু বাদ দিতে পেরেছি, সো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এবং এইসব মানুষরা যাদের জীবনে থাকবে তাদের লাইফটা ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। আমি বলে রাখলাম, আজকে আমি লায়লা এখানে বলে রাখলাম, আমার কিচ্ছু করতে হবে না, আপনারা জাস্ট মামুনের ধ্বংসটাই দেখবেন। কারণ ও তার লাইফে সব প্রতারকদের জায়গা দিয়েছে, ও তার লাইফে এমন সব মানুষদের, নিকৃষ্টতম মানুষদের জায়গা দিয়েছে যারা তাকে নেশাখোর বানিয়েছে। যেই পুরুষের জীবনসঙ্গী, যেই পুরুষের স্ত্রী তার সাথে একসাথে বসে নেশা করে, তাকে আপনারা কখনোই ভালো বলতে পারেন না, তাকে জীবন ধ্বংসকারী। তার সাথে কোনোদিন ভালোবাসা হয় না। হ্যাঁ, আপনাদের ভাইবে মিলে যায়, আপনি হয়তো বলতে পারেন যে আপনাকে আমি ওর সাথে নেশা করি, এটা করি, সেটা করি, আমার ভাইবে মিলে যায়। এই ভাইবে মিলা সারা জীবন না, ঠিক আছে। জীবন কিন্তু এত ছোট না, এবং জীবন কিন্তু এতটা স্মুথ না। জীবনের রিয়ালিটি যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আরো অনেক কথা আছে, পরে বলবো। সবাইকে কি বলবো, যারা আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার, আমরা এখন বিয়ে করব না, পরে করব। বাই বাই।